নমস্কার বন্ধুরা। দারিদ্র্য মানুষকে শুধু কষ্টই দেয় না, কখনো কখনো তার বুদ্ধি, সম্মান আর আত্মসম্মানকেও পরীক্ষায় ফেলে। আজকের গল্প এমন এক পণ্ডিতের, যিনি ছিলেন খুব জ্ঞানী, কিন্তু ভাগ্য তার পাশে ছিল না। পেটের দায়ে যিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন সামান্য রোজগারের আশায়, কিন্তু সেদিন তার জীবনে এমন এক ঘটনা ঘটল যা তাকে শিখিয়ে দিল লোভ আর আশার মাঝে পার্থক্য কতটা সূক্ষ্ম। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পের নাম পণ্ডিত চরণ দাসের অদ্ভুত শ্রাদ্ধভোজ। এক গ্রামে এক পণ্ডিত তার স্ত্রীকে নিয়ে থাকতেন। পণ্ডিতের নাম ছিল চরণ দাস। তিনি খুব বুদ্ধিমান ছিলেন, কিন্তু গরিব হওয়ার কারণে স্ত্রীর সামনে তার কোনো কথা চলতো না। তার রোজগার খুব কম ছিল, তাই বাড়িতে প্রায়ই ঝগড়া হতো। একদিন পণ্ডিত গিন্নি রাগ করে বললেন, শুনে রাখুন, আজ যদি কিছু রোজগার করে না আনেন, তাহলে খাওয়ার জন্য শুধু হাওয়া আর পান করার জন্য শুধু জল পাবেন। পণ্ডিত বললেন, ঠিক আছে ভাগ্যবতী, আমি যাচ্ছি। এই বলে তিনি যজমানের খোঁজে বেরিয়ে পড়লেন। এমন সময় একজন লোক তাকে ডেকে বলল, পণ্ডিতজি, একটু দাঁড়ান, আজ আমার বাবার 13 দিনের শ্রাদ্ধ। আপনি কি আমার বাড়িতে এসে ভোজন করবেন? এ কথা শুনে পণ্ডিতজির মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, কেন করব না ভাই, এ তো আমাদের পেশার কাজ। তবে খাওয়ানোর পর দান দক্ষিণা তো দেবেন, তাই না? দক্ষিণা না দিলে আপনার কাজ সম্পূর্ণ হবে না। লোকটি বলল, ঠিক আছে পণ্ডিত মশাই, আপনি যখন বলছেন তখন দক্ষিণাও দেব, কিন্তু এখন তাড়াতাড়ি চলুন, সবাই অপেক্ষা করছে। একজন ব্রাহ্মণের অভাব ছিল, আপনি এসে গেলেন। পণ্ডিত তার সঙ্গে রওনা হলেন। মনে মনে ভাবতে লাগলেন, আহা, আজকের দিনটা ভালোই গেল। পেট ভরে খেতে পারবো, আর গিন্নির জন্য পূজার জিনিসপত্রও নিয়ে যেতে পারবো, সঙ্গে দক্ষিণাও পাবো। লোকটির বাড়িতে গিয়ে পণ্ডিত অন্য ব্রাহ্মণদের সঙ্গে ভালোভাবে শ্রাদ্ধের ভোজন করলেন। খাওয়া শেষে তিনি বললেন, ভাই দুঃখীমল, আমি তো খেয়ে নিলাম, এখন বাড়ির জন্য একটু দান হিসাবে চাল, ডাল, কাপড়, ফল আর দক্ষিণা হিসাবে তোমার ইচ্ছা মতো যা দাও। তখন লোকটি বলল, ক্ষমা করবেন পণ্ডিতজি, আমি সত্যিই খুব লজ্জিত। আসলে বাবার শ্রাদ্ধের ব্যবস্থা করার জন্য আমি আমার বাড়ি, বাসনপত্র, কাপড় চোপড় সব কিছু বিক্রি করে দিয়েছি। অনেক কষ্টে এই আয়োজন করতে পেরেছি, আর কালই আমাকে এই বাড়ি এবং বিক্রি করা সব জিনিস ক্রেতার হাতে তুলে দিতে হবে। তাই দুঃখের বিষয়, দান হিসেবে আমি আপনাকে কিছুই দিতে পারবো না। তবে দক্ষিণা হিসেবে এই আয়নাটা আপনি গ্রহণ করুন। পণ্ডিতজি, এটা কোনো সাধারণ আয়না নয়, এটা আমাদের বংশের আয়না। আমার দাদু পরদাদুরা প্রতিদিন সকালে উঠে এই আয়নাতেই মুখ দেখতেন। আমার বাবাও মৃত্যুর আগে আমাকে বলে গেছেন, বাবা, এটা খুব যত্ন করে রেখো, এটা খুব মূল্যবান আয়না। তাই আমি বাড়ির এক টুকরো খড়ও বিক্রি করেছি, কিন্তু এই আয়নাটা বিক্রি করিনি। কিন্তু কি করব, আপনাকে দক্ষিণা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাই এটা আপনাকে দিচ্ছি পণ্ডিতজি। কি ভাবছেন? নিন নিন। পণ্ডিত গিন্নি যখন এতে তার সুন্দর মুখ দেখবেন, তখন আনন্দে নেচে উঠবেন। বেচারা পণ্ডিত মন খারাপ করে আয়নাটা নিয়ে নিলেন। পথে যেতে যেতে ভাবতে লাগলেন, বাড়ি গিয়ে গিন্নিকে আমি কি জবাব দেব। বাড়িতে পৌঁছাতেই পণ্ডিত গিন্নি জিজ্ঞেস করলেন, আজ কি রোজগার করে এনেছো? পণ্ডিত বললেন, রোজগার করে তো কিছু আনতে পারিনি, তবে তোমার মুখ দেখার জন্য এই আয়নাটা এনেছি। এটা খুব দামি আয়না, ভালো করে রেখে দিও। এই যে, এই আয়নাটা কি তুমি কোনো কূড়েদান থেকে তুলে এনেছো? এটা তো মনে হচ্ছে আদিম যুগের আয়না। পণ্ডিত বললেন, ভাগ্যবতী, এটা আমাকে এক যজমান দক্ষিণা হিসাবে দিয়েছেন। তারপর পণ্ডিত পুরো ঘটনা গিন্নিকে খুলে বললেন। সব শুনে পণ্ডিত গিন্নির রাগ আকাশ ছুঁলো। তিনি রাগে আয়নাটা মাটিতে ছুঁড়ে ফেলে বললেন, যদি সে তোমাকে বোকা বানিয়েই থাকে, তাহলে ওটার মাথায় মেরে আসতে পারতে। আমার মাথায় মারার জন্য বাড়িতে কেন নিয়ে এলে?
সর্বনাশ হোক সেই কালোমুখো লোকটার। কিন্তু আয়নাটা ভাঙতেই তার ভেতর থেকে ধোঁয়া বের হতে লাগলো। হঠাৎ সেই ধোঁয়ার মধ্য থেকে এক জিন বেরিয়ে তাদের সামনে দাঁড়ালো। ওটা দেখে পণ্ডিত আর পণ্ডিতগিন্নি ভয়ে চিৎকার করে বললেন, হায় হায়, ভূত, পালাও, না হলে এটা আমাদের মেরে ফেলবে। তখন জিন বলল, আরে থামো আমার মেহেরবানরা, তোমরা আমার থেকে ভয়ে কোথায় পালাচ্ছ? আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, বরং তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা আমাকে এই আয়নার বন্দিদশা থেকে মুক্ত করেছ। জিনের কথা শুনে পণ্ডিত গিন্নির ভয় একটু কমল। পণ্ডিত জিজ্ঞাসা করলেন, তুমি কে? আর আয়নাটা ভাঙতেই ধোয়া হয়ে আমাদের ঘরে কোথা থেকে এলে? জিন বলল, আমি এক জিন, এক দুষ্ট জাদুকর আমাকে কষ্ট দেওয়ার জন্য এই আয়নার মধ্যে বন্দি করে রেখেছিল। আজ তোমরা আয়নাটা ভেঙে আমাকে মুক্ত করেছ। তোমাদের এই উপকার আমি কোনো দিন ভুলব না। আমার দ্বারা যদি কোনো সেবা হয় বলো। সেবা কথাটা শুনে পণ্ডিত আর পণ্ডিতগিন্নির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। পণ্ডিত বললেন, জিন ভাই, আমাদের ঘরে খাবার দাবার কিচ্ছুই নেই। তুমি কি আমাদের জন্য কিছু চাল ডাল খাবার আর সবজি জোগাড় করে দিতে পারবে? জিন বলল, চাল ডাল চিনি মরিচ সবজি ফল কাপড় বাসন সব চলে আসো। চোখের পলকেই ঘর নানান জিনিসে ভরে গেল। এটা দেখে পণ্ডিত আর পণ্ডিতগিন্নি অবাক হয়ে গেলেন। পণ্ডিত বললেন, জিন ভাই, আমার স্ত্রীর খুব খিদে লেগেছে, তুমি কি এখনই একটু ডাল রুটির ব্যবস্থা করতে পারো? 8-9টা রুটি হলেই আমাদের চলবে। জিন বলল, শুধু ডাল রুটি কেন, আমি তোমাদের পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার খাওয়াবো, একটু অপেক্ষা করো। এই বলে জিন কিছু মন্ত্র পড়তেই মুহূর্তের মধ্যে নানা রকম সুস্বাদু খাবার তাদের সামনে হাজির হয়ে গেল। জিন বলল, তোমরা আরাম করে খাও, আমি বাইরে বসছি। যদি আর কিছু দরকার হয় আমাকে ডাকবে, না হলে তোমরা খাওয়া শেষ করলে আমি আবার দেশে ফিরে যাব। পণ্ডিত বললেন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জিন ভাই। জিন বাইরে চলে গেল। পণ্ডিত আর পণ্ডিতগিন্নি মজা করে খেতে লাগলেন। পণ্ডিতগিন্নি বললেন, ওফ, কি দারুণ স্বাদ, জীবনে এমন সুস্বাদু খাবার কখনো খাইনি। পণ্ডিত বললেন, ভাগ্যবতী, এই জিন তো খুব কাজের, দেখলে তো বলা মাত্রই সব জিনিস আর খাবার সামনে হাজির করে দিল। আমাদের যেভাবেই হোক তাকে যেতে দেওয়া চলবে না। পণ্ডিতগিন্নি বললেন, হ্যাঁ স্বামী, আমাদের তাই করা উচিত। খাওয়া শেষ করে পণ্ডিত ডাকলেন, জিন ভাই কোথায় আছো? আমরা খাওয়া শেষ করেছি। মুহূর্তের মধ্যেই জিন তাদের সামনে হাজির হয়ে বলল, বলুন মহাশয়গণ, খাবার কেমন লাগলো? পণ্ডিত বললেন, খুবই ভালো জিন ভাই, এমন সুস্বাদু খাবার আমরা জীবনে প্রথমবার খেলাম। জিন বলল, আর কোনো সেবা থাকলে বলুন, না হলে আমি চলি। পণ্ডিত বললেন, একটা অনুরোধ আছে, তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলে তোমার এই উপকার আমরা সারা জীবন ভুলব না। জিন বলল, এটা একটু কঠিন ব্যাপার, আমি না থাকার জন্য দুঃখিত। অন্য কোনো কাজ থাকলে বলুন। পণ্ডিত বললেন, এই তো একটু আগেই বললে তোমার কাছে কোনো কাজই কঠিন নয়, তাহলে আমাদের কাছে থাকতে অসুবিধা কি? জিন বলল, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার থাকার কারণে তোমাদের অসুবিধা হবে। আমি যেখানে থাকি একটি শর্তে থাকি, সেই শর্ত হলো একটা কাজ শেষ হলেই সঙ্গে সঙ্গে আমাকে আরেকটা কাজ দিতে হবে, কারণ আমি এক মুহূর্ত খালি বসে থাকতে পারি না, সব সময় কাজ করতে চাই। পণ্ডিত বললেন, এতে আবার অসুবিধা কি? আমাদের কাছে এত কাজ আছে যে তুমি সারা জীবনেও শেষ করতে পারবে না। তোমার এই ছোট্ট শর্ত আমরা মানলাম। জিন আবার বলল, আর একবার ভেবে দেখো, যদি আমি এক মুহূর্তের জন্যও খালি থাকি তাহলে আমার মাথা খারাপ হয়ে যাবে, তাই ভালো করে ভেবে দেখো। পণ্ডিত আর পণ্ডিতগিন্নি বললেন, আমরা ভালো করে ভেবেছি জিন ভাই, তুমি কখনোই খালি থাকবে না, আর এমন পরিস্থিতিও আসবে না। তুমি আমাদের সঙ্গেই থাকো, এখানে তোমার কাজের কোনো অভাব হবে না। জিন বলল, ঠিক আছে, আমি তোমাদের বাড়িতেই থাকছি,
এখনই আমাকে কোনো কাজ বলো। এ কথা শুনে পণ্ডিত আর পণ্ডিতগিন্নি খুব খুশি হলেন। পণ্ডিতগিন্নি বললেন, শোনো, আগে পুরো বাড়িটা ভালো করে পরিষ্কার করে দাও, সব জিনিস ঠিকঠাক জায়গা মতো গুছিয়ে রাখো। পণ্ডিত বললেন, চলো, যতক্ষণ সে বাড়ির কাজ শেষ করছে আমরা একটু বিশ্রাম নিই। পণ্ডিতগিন্নি হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো জিন ভাই আছে, আমাদের আর কোনো কাজই করতে হবে না। পণ্ডিত বললেন, এবার শুধু আরাম করব, চলো ভাগ্যবতী। কিন্তু তারা অন্য ঘরে যাওয়ার জন্য এক পা বাড়াতেই জিন সেখানে হাজির হয়ে বলল, এই নিন মহাশয়গণ, কাজ শেষ, পুরো বাড়ি পরিষ্কার করেছি, সব জিনিস ঠিক জায়গায় গুছিয়ে রেখেছি। পণ্ডিত অবাক হয়ে বললেন, আরে বাহ, কি দ্রুত কাজ করলে। তারপর বললেন, শোনো জিন ভাই, এখনও অনেক কাজ বাকি আছে। তুমি আগে বাইরে গিয়ে বাড়ির চারপাশ ভালো করে পরিষ্কার করো, সবুজ ঘাস লাগাও, তারপর এসে তৃতীয় কাজ নেবে। জিন বলল, ঠিক আছে মহাশয়গণ। সে বাইরে চলে গেল। আর পণ্ডিতগিন্নি অন্য ঘরে গিয়ে নিজেদের বিছানায় বসলেন। পণ্ডিত বললেন, শেষ পর্যন্ত ভগবান আমাদের কথা শুনেছেন, তাই এই আশ্চর্য জিনকে আমাদের সাহায্যের জন্য পাঠিয়েছেন। পণ্ডিতগিন্নি বললেন, সত্যিই বলেছ, তুমি যদি আয়নাটা না আনতে তাহলে আমরা এই জিনকে পেতাম না। এখন আমাদের বাড়িতে কোনো কিছুরই অভাব থাকবে না। এমন সময় জিন আবার এসে হাজির হয়ে বলল, মহাশয়গণ, আপনারা যে দ্বিতীয় কাজ দিয়েছিলেন সেটাও শেষ। বাড়ির চারপাশ শুধু পরিষ্কারই করিনি, সুন্দর সবুজ ঘাস লাগিয়েছি, আর সুন্দর সুন্দর ফুল আর গাছপালাও রোপণ করেছি। এ কথা শুনে পণ্ডিতগিন্নি বাইরে গিয়ে দেখলেন চারপাশের দৃশ্য পুরো বদলে গেছে, সবুজ ঘাস আর গাছপালায় ভরে উঠেছে। জিন বলল, এখন আমাকে দ্রুত আরেকটা কাজ দিন, আমি এক মুহূর্তও খালি বসে থাকতে পারি না। পণ্ডিত বললেন, জিন ভাই, তুমি সত্যিই খুব পরিশ্রমী। আমাদের বাড়িতে জ্বালানোর জন্য কোনো কাঠ নেই, তুমি পাশের জঙ্গলে গিয়ে কাঠ নিয়ে এসো, সেগুলো কেটে জ্বালানোর উপযুক্ত করে দাও। জিন সঙ্গে সঙ্গে উড়ে গেল জঙ্গলের দিকে। পণ্ডিতগিন্নি চিন্তিত হয়ে বললেন, শোনো, যদি এই জিন এভাবেই চোখের পলকে সব কাজ শেষ করতে থাকে, তাহলে এমন দিন আসবে যখন আমাদের কাছে তাকে দেওয়ার মতো কোনো কাজই থাকবে না, তখন সে আমাদের জীবন্ত গিলে খাবে। পণ্ডিত বললেন, ভাগ্যবতী, তুমি অকারণ চিন্তা করছো, আমার কাছে এত কাজ আছে যে সে এই জীবনেই নয় পরের জীবনেও শেষ করতে পারবে না। ওদিকে জঙ্গলে গিয়ে জিন একের পর এক গাছ উপড়ে ফেলল, তারপর গাছগুলোর পাতা আলাদা করে ফেলল। বড় বড় গাছ কাঁধে তুলে এনে কুঠার দিয়ে কাটতে শুরু করলো। অল্প সময়ের মধ্যেই সে বিশাল কাঠের স্তূপ বানিয়ে ফেলল। এদিকে বেচারা পণ্ডিতগিন্নি একটু ঘুমোতেও পারেননি। তার আগেই জিন এসে তাদের সামনে দাঁড়িয়ে বলল, মহাশয়গণ, জ্বালানোর জন্য এত কাঠ জোগাড় করেছি যে বহু বছরেও শেষ হবে না। এখন আমাকে পরের কাজ বলুন। তারা বাইরে গিয়ে দেখলেন এত বড় কাঠের স্তূপ জমে গেছে যে সত্যি বহু বছরেও শেষ হবে না। জিন আবার বলল, দ্রুত আমাকে আরেকটা কাজ দিন। পণ্ডিত বললেন, শোনো জিন ভাই, আমাদের একটা ছোট্ট অনাবাদি জমি আছে, তুমি সেটাকে চাষযোগ্য করে সেখানে গম বুনে দাও, আর এক পাশে একটা কুঁয়ো তৈরি করে দিও, যাতে সময়ে সময়ে সেচ করা যায়। আর মাঠের চারপাশে বেড়া দিতে ভুলো না, নইলে গরু ছাগল ঢুকে পড়বে। জিন বলল, একদম ভুলব না মহাশয়গণ। এই বলে সে কাজে চলে গেল। জিন চোখের আড়াল হতেই পণ্ডিতগিন্নি চিন্তিত হয়ে বললেন, শোনো, এই জিনকে আমার খুব ভয় লাগছে, ওকে তাড়ানোর কোনো উপায় ভাবো, নইলে একদিন না একদিন আমাদের গিলে ফেলবে। পণ্ডিত বললেন, আরে ভাগ্যবতী, একটুও চিন্তা করো না, আমার কাছে এত বড় বড় কাজ আছে যে সে তো কি, তার বাবাও বহু বছরে শেষ করতে পারবে না। চলো একটু বিশ্রাম করি। ওদিকে জিন মাঠে গিয়ে লাঙল আর বলদ নিয়ে জমি চাষ করতে শুরু করলো।
অল্প সময়ের মধ্যেই সে পুরো জমি চাষ করে গম বুনে দিল। তারপর মাঠের এক জায়গায় জোরে পা মেরে মাটিতে আঘাত করতেই কুয়োর মতো গভীর গর্ত তৈরি হলো। কিছুক্ষণের মধ্যেই সেই গর্ত জল দিয়ে ভরে গেল। বেচারা পণ্ডিত গিন্নি এখনও ঠিকমতো ঘুমোতেও পারেননি। এরই মধ্যে জিন আবার হাজির হয়ে বলল, মহাশয়গণ, মাঠের সব কাজ শেষ, জমি চাষ হয়ে গেছে, গম বোনা হয়েছে, কুয়োও তৈরি হয়েছে, এখন আমাকে পরের কাজ বলুন। পণ্ডিত বললেন, চলো বাইরে যাই, তারপর তোমাকে পরের কাজ বলছি। বাইরে গিয়ে পণ্ডিত বললেন, দেখো জিন ভাই, সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেখানে আমাদের জন্য একটি বিশাল প্রাসাদ তৈরি করতে হবে। এমন প্রাসাদ যেখানে ধন সম্পদ চাকর বাকর সব থাকবে, তবে প্রাসাদের আশেপাশে ওই পাহাড়গুলো যেন না থাকে। জিন বলল, চিন্তা করবেন না মহাশয়গণ, যেমন বলেছেন তেমনই হবে। এই বলে সে আবার কাজে চলে গেল। পণ্ডিত বললেন, এইবার আমি তাকে খুব কঠিন কাজ দিয়েছি। আমার বিশ্বাস এবার সে অনেক দিন আমাদের বিরক্ত করবে না। পণ্ডিত গিন্নি বললেন, স্বামী, ভগবান করুন তাই হোক, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে এই বিপদ আমাদের প্রাণ নিয়েই ছাড়বে। তারা বসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মাত্র। এমন সময় জিন আবার তাদের সামনে হাজির হয়ে বলল, মহাশয়গণ, আপনার সেবক আবার সেবার জন্য হাজির। আপনারা যেমন বলেছেন তেমনই প্রাসাদ তৈরি হয়ে গেছে, এবার আরেকটা কাজ বলুন। কথা শুনে পণ্ডিতের বিশ্বাসই হলো না। তিনি স্ত্রীকে নিয়ে বাইরে গেলেন। দেখলেন জিন সত্যি পাহাড় কেটে এক সুন্দর প্রাসাদ বানিয়ে ফেলেছে। পাহাড় কাটা খুব কঠিন কাজ, কিন্তু জিন কয়েক মুহূর্তের মধ্যেই সেই কঠিন কাজ শেষ করেছে। জিন বলল, মহাশয়গণ, এখন তো নিশ্চয়ই বিশ্বাস হয়েছে, এবার তাড়াতাড়ি আমাকে আরেকটি কাজ দিন, আমি এক মুহূর্তও খালি থাকতে পারি না। পণ্ডিত বললেন, আরে জিন ভাই, আগে আমাদের প্রাসাদের ভেতর নিয়ে চলো, আমরা তো দেখিনি ভেতরে কি কি ব্যবস্থা করেছো। জিন বলল, আসুন মহাশয়গণ, আপনারা দুজন আমার দুই হাতে বসুন, আমি এক্ষুনি আপনাদের প্রাসাদের ভিতর নিয়ে যাচ্ছি। দুজন জিনের দুই হাতে বসতেই সে তাদের নিয়ে উড়ে গেল প্রাসাদের দিকে। পণ্ডিত মনে মনে ভাবতে লাগলেন, এবার ওকে এমন একটা কাজ দিতে হবে যা খুবই কঠিন, নইলে পণ্ডিত গিন্নির কথা সত্যি হয়ে যাবে। সত্যিই তো, এই বিপদকে ঘরে এনে আমরা নিজেরাই প্রাণের ঝুঁকি নিয়েছি। প্রাসাদের ভেতর পৌঁছে পণ্ডিত আর পণ্ডিত গিন্নি সব ঘুরে দেখলেন। জিন সেখানে আরাম আয়েসের সব রকম জিনিসের ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, চাকর বাকর আর দাসদাসীরও ব্যবস্থা করে রেখেছে। প্রাসাদ দেখে তারা খুব খুশি হলেন। পণ্ডিত বললেন, বাহ, দারুণ হয়েছে, এখন আমি কোনো রাজার চেয়ে কম নয়। পণ্ডিত গিন্নি বললেন, আমিও কোনো রানীর চেয়ে কম নয়। ঠিক তখনই জিন বলল, মহাশয়গণ, তাড়াতাড়ি আমাকে আরেকটা কাজ দিন, নইলে আমি তোমাদের খেয়ে ফেলবো। পণ্ডিত তাড়াতাড়ি বললেন, হ্যাঁ হ্যাঁ জিন ভাই, এক্ষুনি কাজ বলছি, আপনি রাগ করবেন না। এরপর পণ্ডিত আবার তাকে একটি কাজ দিলেন। এইভাবেই জিন প্রতি মুহূর্তে কাজ চাইতে লাগলো এবং সঙ্গে সঙ্গে কাজ শেষ করতেও লাগলো। পণ্ডিত যত কঠিন কাজই দিতেন, জিন মুহূর্তের মধ্যে তা শেষ করে ফিরে আসতো। কোনো রকমে একটি রাত কেটে গেল, পরের দিন কেটে গেল, দ্বিতীয় রাত আসতে চলল। এবার পণ্ডিত গিন্নির মনে হলো আর কোনো কাজই বাকি নেই যা জিনকে দেওয়া যায়। তাদের ভয়ে ঘাম ছুটে গেল। তারা ভাবতে লাগলেন, কিভাবে জিনের হাত থেকে মুক্তি পাওয়া যায়। অনেকক্ষণ চিন্তা করার পর হঠাৎ পণ্ডিত গিন্নি আনন্দে বলে উঠলেন, হ্যাঁ, পেয়ে গেছি, এই বিপদ থেকে মুক্তির একটা উপায় পেয়ে গেছি। পণ্ডিত বললেন,
ভাগ্যবতী, আমাকেও তো বলো, কি উপায় ভেবেছ? কিন্তু পণ্ডিত গিন্নি কিছু বলার আগেই জিন আবার হাজির হয়ে বলল, মহাশয়গণ, এবার আমাকে পরের কাজ বলুন। পণ্ডিত গিন্নি তখন বললেন, তুমি তো জানোই জিন ভাই, আমার স্বামী একজন পণ্ডিত। তার পাণ্ডিত্য রক্ষা করতে হলে সব গ্রহ, নক্ষত্র আর উপগ্রহের হিসাব রাখতে হয়। জিন বলল, অবশ্যই, তা না হলে তো তার কাজই চলবে না। পণ্ডিত গিন্নি বললেন, তাহলে শোনো জিন ভাই, আজ রাতে আকাশে সব নক্ষত্র, গ্রহ, উপগ্রহের সঙ্গে নানা গণও দেখা যাবে। একজন সাধারণ মানুষ তো এসবের হিসাব রাখতে পারে না, কিন্তু তুমি যেহেতু সব কাজই করতে পারো, তাই আজ রাতে তুমি সবার হিসাব রাখো। সকাল হলে আমাদের বলতে হবে রাতে কতগুলো তারা উঠেছে, কতগুলো আড়াল হয়েছে, কতগুলো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আর গণ দেখা গেছে। জিন বলল, এতে আবার কঠিন কি আছে মহাশয়গণ, তোমরা নিশ্চিন্তে বিশ্রাম করো, সকাল হতেই এই কাজও শেষ হয়ে যাবে। তারপর সে বলল, আচ্ছা, আমি এক্ষুনি ছাদে যাচ্ছি, যাতে এই মুহূর্ত থেকেই আকাশের দিকে নজর রাখতে পারি। এরপর স্বামী স্ত্রী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। ওদিকে জিন প্রাসাদের ছাদে গিয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। রাত তখনও খুব গভীর হয়নি, তাই প্রথমে আকাশে অল্প কিছু তারা দূরে দূরে দেখা যাচ্ছিল, কিন্তু রাত যত গভীর হতে লাগলো আকাশ ভরে গেল অসংখ্য তারায়। চাঁদের সঙ্গে আরও অনেক নক্ষত্রও দেখা দিতে লাগলো। বেচারা জিন অনেক রাত পর্যন্ত আকাশে তারা, চাঁদ, গ্রহ আর উপগ্রহ গুনতে চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই তার হিসাব গুলিয়ে যাচ্ছিল। তখন সে আবার শুরু থেকে গোনা শুরু করলো। সে জিন হলেও তারা গোনা কি আর সহজ কাজ? গুনতে গুনতে সে এত ক্লান্ত হয়ে পড়ল যে রাতের তৃতীয় প্রহরেই তার জোরে নাক ডাকার শব্দ চারিদিকে শোনা যেতে লাগলো। পরদিন সকালে পণ্ডিত আর পণ্ডিত গিন্নি তাকে জাগিয়ে বললেন, জিন ভাই, ওঠো, দেখো সূর্য উঠে গেছে। জিন মনে মনে ভাবল, আমি কি তাহলে রাতে ঘুমিয়ে পড়েছিলাম? জিন অবাক হয়ে বলল, এ কি হলো? এমন অঘটন কিভাবে ঘটল? পণ্ডিত বললেন, জিন ভাই, বলো তো, তুমি কি তারাগুলো আর অন্য গ্রহগুলোর ঠিকমতো হিসাব রাখতে পেরেছ? বলো তো, কোন দিকে কতগুলো ছিল? জিন লজ্জিত হয়ে বলল, মাপ করবেন মহাশয়গণ, আমি এই কাজটি করতে পারিনি। অনেক চেষ্টা করেছি, কিন্তু বারবার হিসাব গুলিয়ে যাচ্ছিল। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। পণ্ডিত গিন্নি বললেন, আরে জিন ভাই, এখন তো জানি না কত বছর পর এমন দিন আসবে যখন সব নক্ষত্র একসঙ্গে আকাশে দেখা যাবে। তোমার সামান্য অলসতার কারণে এই সোনালি সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে গেল। জিন মাথা নিচু করে বলল, আমি দুঃখিত মহাশয়গণ, আমি আপনাদের এই কাজটি করতে পারিনি। পণ্ডিত গিন্নি রেগে বললেন, যাও, এখান থেকে চলে যাও, আমাদের তোমার মতো অসাবধান জিনের দরকার নেই। বড় বড় কথা বলেছে, সব কাজ করতে পারো, এক মুহূর্ত খালি বসে থাকতে পারো না, এমনকি কাজ না পেলে আমাদের খেয়ে ফেলবে বলেছিলে। এখন বলো তো, আমরা কি তোমাকেই খেয়ে ফেলবো? পণ্ডিত গিন্নির কথা শুনে জিন হেসে ফেলল। সে বলল, মহাশয়গণ, তোমরা সত্যিই খুব বুদ্ধিমান। নিঃসন্দেহে এবার তোমরা আমাকে বোকা বানিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছ। নইলে আজ পর্যন্ত যাদের বাড়িতে আমি থেকেছি তারা কেউই বেঁচে থাকেনি, কারণ আমি কখনো হার মানিনি। কিন্তু এবার আমি এই খেলায় হেরে গেছি, তাই তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমরা আমাকে মুক্ত করে বড় উপকার করেছো, তাই আমিও তোমাদের খেতে চাইনি। কিন্তু আমাদের জাতের নিয়ম হলো, যার বাড়িতে থাকবো
তার জন্য সব সময় কাজ করতে হবে, আর যদি কাজ না পায় তাহলে তাকে খেয়ে ফেলতে হবে। তাই যদি এমন পরিস্থিতি আসতো তাহলে তোমাদেরও ছাড়তাম না। কিন্তু ভালো হয়েছে, তোমরা তোমাদের বুদ্ধির জোরে বেঁচে গেছো, আর আমিও অকৃতজ্ঞ হওয়া থেকে বেঁচে গেলাম, কারণ আমি শর্তে হেরে গেছি। তাই আমি যে প্রাসাদ আর ধন সম্পদ তোমাদের দিয়েছি, আজ থেকে সবই সেগুলি তোমাদের। এই বলে জিন আকাশে মিলিয়ে গেল। চারিদিক নিস্তব্ধ, শুধু প্রাসাদের ঝাড়বাতির আলো ঝলমল করছে। পণ্ডিত চরণদাস ধীরে ধীরে গিন্নির দিকে তাকালেন। তার চোখে আজ নতুন শ্রদ্ধা। পণ্ডিত গিন্নি হালকা হেসে বললেন, স্বামী, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েই বড় শত্রুকে হারাতে হয়। পণ্ডিত মৃদু হেসে উত্তর দিলেন, আজ বুঝলাম গিন্নি, সংসার শুধু রূপ নয়, বুদ্ধি আসল ধন। সেই দিন থেকে তারা আর কখনো অহংকার করেননি। প্রাসাদের ধন সম্পদ নিজেরাও ভোগ করেনি, গ্রামের গরিব মানুষদের সাহায্য করেছেন, কারণ তারা জানতেন লোভ মানুষকে অন্ধ করে, কিন্তু বুদ্ধি মানুষকে রক্ষা করে। আর তাই তো বলা হয়, যেখানে বুদ্ধি সেখানেই মুক্তি। এই গল্প আমাদের শেখায়, বিপদ যত বড় হোক, মাথা ঠান্ডা রাখলে পথ বের হবেই। আপনাদের কি মনে হয়, যদি পণ্ডিত গিন্নি বুদ্ধি খাটাতে না পারতেন তাহলে কি হতো? জিন কি সত্যি কথা রাখতো? আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। আর এমনই রহস্য আর শিক্ষা আর চমকপ্রদ গল্প শুনতে চাইলে এক্ষুনি গল্পবন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি টিপে দিন, যাতে পরের গল্প মিস না হয়। আমি আবার ফিরব নতুন গল্প, নতুন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বুদ্ধির সঙ্গে থাকুন। ধন্যবাদ।